স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজকে আমার সাথে সংবাদ পর্যালোচনার জন্য অনলাইনে যুক্ত রয়েছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স থেকে প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, এবং আমার সাথে আরও যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স থেকে প্রফেসর ডক্টর কবির হাসান। দুজন অতিথিকেই স্বাগত জানাচ্ছি। দুজন অতিথি থাকবেন, আমরা দুজনেরই রাজনৈতিক বিশ্লেষণ শুনবো। তবে তার আগে আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর একাংশ দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। ইসরায়েলে হামাসের আক্রমণের 2 বছর পূর্তি হলো আজ। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। তাদের হামলায় নিহত হন 1100 জনের বেশি ইসরায়েলি। 2 শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নেওয়া হয়। পাল্টা জবাবে ওই দিনই গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল, যা এখনো চলছে। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় হামাসে হামলার বর্ষপূর্তি পালন করেন ইসরায়েলবাসী। এজন্য তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে হাজারো মানুষ জড়ো হন। তারা প্রার্থনায় অংশ নেন, ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন, অবশিষ্ট জিম্মিদের মুক্ত করে আনার দাবি জানান। এদিনই এপি প্রকাশিত খবর বলছে, বাইডেন এবং ট্রাম্প প্রশাসনের সময় গত 2 বছরে গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে হামলা শুরুর পর অন্তত $2170 কোটি বা $21.7 বিলিয়ন ইসরায়েলকে সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে আমেরিকা। মঙ্গলবার প্রকাশিত এক নতুন একাডেমিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম বছরে যখন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় ছিলেন, তখন ইসরায়েলকে $17.9 বিলিয়ন সহায়তা দিয়েছে, আর দ্বিতীয় বছরে দিয়েছে $3.8 বিলিয়ন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই সামরিক সহায়তার একটি অংশ এরই মধ্যে পৌঁছে গেছে, বাকিটাও সরবরাহ করা হবে। ওই প্রতিবেদন তৈরি হয়েছে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের সহযোগিতায়। দেশের ভেতরের খবর জানাতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কিছু ক্ষমতার বিষয়ে হস্তক্ষেপ করছে আদালত। বিশেষ করে ন্যাশনাল গার্ড নিয়োগের বিষয়টি বেশ কয়েকটি স্টেটে এরই মধ্যে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। প্রেসিডেন্ট এই বিষয়ে ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করতে চান, সেটি কতটা সম্ভব হবে তা নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ রয়েছে। শাটডাউনের মধ্যে ফেডারেল কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি অনেক সরকারি কর্মসূচি স্থায়ীভাবে বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই এই ব্যাপারে ঘোষণা দিবেন তিনি। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠককালে ট্রাম্প বলেন, সরকারের বিলিয়ন বিলিয়ন ডলারের অপচয় এবং জালিয়াতি দূর করার জন্য একটি বড় সুযোগ তৈরি করে দিয়েছেন ডেমোক্র্যাটরা। তিনি জানান, অচল অবস্থা শেষ হওয়ার পরেও ছুটিতে পাঠানো কিছু ফেডারেল কর্মী তাদের বকেয়া বেতন নাও পেতে পারেন। এছাড়া প্রেসিডেন্ট আরও জানান, কানাডার সঙ্গে একটি বিস্তৃত বাণিজ্য চুক্তি করবে আমেরিকা। দেশটির উপর শুল্ক কমানোর ইঙ্গিতও দেন তিনি। এই ছিল দেশের খবর। আন্তর্জাতিক প্রসঙ্গে থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের রাজনীতিতে বেশ বড় খবর, সেটি হচ্ছে 17 বছর পর কোনো গণমাধ্যমে দেয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার। এটি এখন দেশের রাজনীতির আলোচনায় বেশ ভালোভাবেই রয়েছে। দেশ, বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ সহ বিভিন্ন ইস্যুতে বেশ গঠনমূলক বক্তব্য রেখেছেন তিনি। তার বক্তব্য নিয়েই চলছে নানান রকম বিশ্লেষণ, নানান রকম মত আসছে। সেই বিষয়ে আমরাও আলোচনা করব, আমাদের অতিথিরাও নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করবেন। আমরা আলোচনা শুরু করতে চাই। প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার, আপনার কাছে যাব। গত 2 বছর ধরে আমরা মানে গাজা ইস্যুতে আলোচনা করেই যাচ্ছি। অনেকগুলো বিষয় হয়েছে, আমাদের এই শোতেই হয়েছে, আপনার সাথে আমি অনেকগুলো এই বিষয় নিয়ে আলোচনা করেছি। শান্তি চুক্তির কথা বলা হচ্ছে, যুদ্ধ বন্ধের কথা বলা হচ্ছে। এত আলোচনার মধ্যে না, মানে প্রশ্নটা আসলে যেটা করতে চাই, 2026 সালের 7 অক্টোবর যদি আমি এখানে বসি আপনার সাথে আলোচনা করতে, মানে তখনও কি আমাদেরকে গাজা নিয়ে আলোচনা করতে হবে? আপনার কাছে কি মনে হয়? প্রশ্নটা খুবই ভালো হয়েছে। এটার কোনো সদুত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ এর সঙ্গে অনেক ফ্যাক্টরস জড়িত। এটা তখনও চলবে কিনা, এটার উপরে এটা নির্ভর করছে বেসিক্যালি দুজনের মতিগতির উপরে। একটা হলো নেতানিয়াহু ইসরায়েলের, আর হলো আমাদের এই মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরা যেটা চাইবেন সেটাই ঘটবে। কাজে এটা সম্পর্কে কোনো স্পেসিফিক উত্তর দেওয়া যে 1 বছর পরে আজ থেকে কি ঘটবে, সেটা আমি যদি
আমার সমর্থ থাকতো তাদের মনের ভিতরে ঢুকে তাদের মন কি চাইছে সেটা যদি আমি বুঝতে পারতাম, তাহলে এটার একটা সদুত্তর দেওয়া যেত। আমার যেন মনে হচ্ছে যে আমি একটু আশাবাদী, আমি সবসময় আশাবাদী। আমি আশা করব যে শান্তি চলে আসবে এবং দ্বিরাষ্ট্রিক ভিত্তিতে প্যালেস্টাইনিয়ান জনসাধারণের যে দাবি, জন্মগত দাবি তাদের, এবং হাজার বছরের যে ঐতিহ্য, ইতিহাস, তার ভিত্তিতে তাদের যে দাবিটা, এই দাবিটা মেনে নেওয়া হবে। প্যালেস্টাইন নামে একটা রাষ্ট্র আসবে, পৃথিবীর অনেক দেশ একে রেকগনিশন দিয়েছে, শুধুমাত্র অল্প কয়েকজন দেয়নি, তার মধ্যে আমরা একজন। আমি আশা করব যে এটাকে আরো র্যাপিডলি ত্বরান্বিত করা হোক। অ্যাট দ্য সেম টোকেন, যে এক্সিস্টেন্স অফ ইসরায়েল, দ্যাট মাস্ট নট বি থ্রেটেন্ড, কারণ তাদেরও একটা জায়গা দরকার। ইতিহাসের এই যে ব্যাপারটা, এটাকে এখন মেনে না নেওয়াটা হবে প্যালেস্টাইনিয়ানদের কিছু অংশের জন্য, এটা আমার মনে হয় না যে একটা বুদ্ধিমানের কাজ হবে। আর আমরা যদি দেখি যে পার্শ্ববর্তী আরব দেশগুলো, হ্যাঁ, আপনি লক্ষ্য করে দেখুন যে ডেমনস্ট্রেশন হচ্ছে মেডিটেরানিয়ান থেকে ফ্লটিলা যাচ্ছে, তাতে কি আরবদেরকে দেখছেন? কাউকে? আরবরা তো ওখানে নেই। মানে খুবই রেয়ার। মানে মানে অন্য দেশের লোকরা যা যাচ্ছে, ইউরোপের লোকরা যা যাচ্ছে, সাউথ আমেরিকার লোকরা যাচ্ছে, তার সঙ্গে আমি যদি তুলনা করি, তাহলে আরবদের পার্টিসিপেশন অলমোস্ট নেগলিজিবল। তার অর্থটা কি? তার অর্থ আমার যেন মনে হচ্ছে যে সব ঘটনা দেখে আরব আরবদের যেগুলো মনার্কি আছে, এই মনার্কি গুলো তারা কেউই হামাসকে যাচ্ছে না, এটা ফর ডেফিনেট। কারণ এই মনার্কি মানে মানে একনায়কত্বের একটা চরম মনার্কি প্রত্যেকের, মানে যেখানে এদের বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, কোনো কোনো অন্য কোনো পার্লামেন্ট নাই, কোনো অন্য কোনো ব্যাপারই নেই, সবগুলো রাজতন্ত্র ভিত্তিতে মোটামুটি। এর মধ্যে সামান্য একটু এক্সেপশন আছে। এই দেশগুলো তারা তাদের ভবিষ্যতের কথা যখন তারা চিন্তা করে, তাদের যদি একমাত্র ভীতির কারণ হলো যে ইসলাম বেসড পলিটিক্যাল মুভমেন্ট, কাজে যেহেতু হামাস তার সঙ্গে জড়িত, আমার যেন মনে হয় যে এই দেশগুলো মনে প্রাণে চাচ্ছে যেন হামাস অ্যাবসলিউটলি নিঃশেষ হয়ে যায়, এবং ওদের পক্ষ হয়ে যেন মনে হচ্ছে ইসরায়েল ইজ ডুইং দ্য জব ফর দ্যাট। এটাই হলো আমি দূর থেকে যেটা আমার মনে হচ্ছে এবং বিভিন্ন অ্যানালিসিসে দেখছি, এটা দুঃখজনক যে আপনার জনগণ যাকে চাইবে। আমার কথা হলো যে আমি সবসময় যে জনভিত্তিক জিনিসকে আমি সমর্থন করি, যেটা যেটা আমার দেশ যুক্তরাষ্ট্রের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল। জনগণ যদি কাউকে চায়, তাকে তো বাদ দেওয়া যাবে। হ্যাঁ, যে জন্য আমি কোন রাজনৈতিক দলকে ব্যান করা, যেটা আমাদের বাংলাদেশের কথা হচ্ছে, এটাও আমি পছন্দ করি না। যে এটা জনগণই সিদ্ধান্ত নেবে যে তারা কাকে সমর্থন করে, তারা কাকে ভোট দেবে। কাজে এই জন্য আমি মনে করি যে যে এখন মিডল ইস্টে যেটা হচ্ছে, তাতে যদি কোনো সলিউশন আসেও, হ্যাঁ, কোন পার্টিগুলোকে যদি বাদ দিয়ে কোন একটা সলিউশন করতে যায় তারা, সেটা কতটা টিকসই হবে আমার সন্দেহ আছে। জি, নিশ্চয়ই। আমরা আপনার পর্যালোচনা শুনছিলাম প্রফেসর ডক্টর কবির হাসান। মানে যুদ্ধ বন্ধে একদিকে কিন্তু আলোচনা চলছে, আরেকদিকে হচ্ছে হামলা চলছে, মানে আলোচনা টেবিলে আলোচনা চলছে, ওদিকে হামলা কিন্তু আসলে বন্ধ হয়নি। হামাস যদিও শুরুর দিকে বলছিল যে আলোচনা ইতিবাচক হচ্ছে, এখন হামাস গতকালকে অভিযোগ করেছে যে না, নেতানিয়াহু এখানে বেশ বড় রকমের হচ্ছে বাধা দিচ্ছে। আপনার পর্যালোচনা শুনবো, সেই সাথে একটু যুক্ত করবেন কিনা যে আমরা শুরু থেকে বারবার আমেরিকার কথা বলে আসছিলাম, আমেরিকাও শান্তি চুক্তির প্রস্তাব দিয়েছে, কিন্তু আদৌ কি আসলে কলকাঠি আমেরিকা নাড়ছে নাকি পুরোটাই আসলে নেতানিয়াহুর হাতে? দেখুন, আমিও আশাবাদী মানুষ, কিন্তু এই 20 পয়েন্টের যে পিস প্ল্যান দিয়েছে, এইটা দেখে আমি কিন্তু খুব একটা আশা করতে পারছি না যে 2026 7 অক্টোবরে আমরা কি একই জিনিস দেখবো না আরো খারাপ জিনিস দেখবো। দেখুন, দুটো ফান্ডামেন্টাল জিনিস পিস প্ল্যানে নাই, সেটা হলো যে 2 স্টেট সলিউশনের কথা উল্লেখ করেনি একবারও, এবং ওয়েস্ট ব্যাংকের যে অ্যানেক্সেশন যে বারবার মানে বসতে বাড়াচ্ছে, এবং সেটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই।
হামাসকে যেটা সারোয়ার বললেন, মানে ইন জেনারেল যারা মানে মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা একটা বিগেস্ট প্লেয়ার, তারা আসলে রাজতান্ত্রিক সরকার ব্যবস্থা, তারা হামাসকে ওই জন্য ভয় পায় কারণ তাদের মুসলিম ব্রাদারহুডের অংশ হিসেবে তারা রাজতন্ত্রকে সমর্থন করেন। সেই জন্য সেখানে উনি ঠিকই বলেছেন। আর এই সুযোগটা নিয়েছে নেতানিয়াহু এবং ইউনাইটেড স্টেটস এই আরব কান্ট্রিগুলোকে ওই তাদের পক্ষে নিয়ে আসার জন্য। কিন্তু আনফরচুনেটলি দেখেন, আমরা প্যালেস্টাইনের জনগণের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছি, যেখানে প্যালেস্টাইনের জনগণের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। যে 20 পয়েন্টস প্ল্যান যেটা করা হয়েছে, আপনি জানেন একটু পিছনে গেলে, এটা ফ্রান্স এবং সৌদি আরব মিলে করেছে, এবং এটাকেই মানে অরিজিনাল যে প্ল্যানটা অনেক মানে ঘষা মাজা করে, যেটা নেতানিয়াহুর মনের মতো করে ট্রাম্পকে দিয়ে এটা বলানো হয়েছে। আসলে নেতানিয়াহুর প্ল্যান। আমি দুজনের একজনকেও বিশ্বাস করি না, বোথ আর লায়ার্স। এবং আলটিমেটলি প্যালেস্টাইনের জনগণের কিছুই হবে না, শান্তি। তারা অলরেডি যারা পিছনে জড়িত আছে, তারা রিয়েল এস্টেট টাইকুন হুইটকে বলেন, তার জামাই জারেড কুশনার, ওরা আরেকটা ব্যবসা খোলা বন্দি করার চেষ্টা করছে এখানে, সেটাই করবে। কিন্তু একটা জিনিস সত্যি, যুদ্ধটা বন্ধ হওয়া দরকার, কারণ ইসরায়েল মানে মানবতার যত সমস্ত অস্ত্র যেটা তাদের বিরুদ্ধে ইউজ করা হয়েছিল গত মানে বিশ্বযুদ্ধ টুতে, মানে স্টারভেশনে মারা, লোকজনকে অন্যায়ভাবে মারা, এটা তো যুদ্ধ বলা যায় না। এটা যুদ্ধ হয় দুইটা কান্ট্রির মধ্যে, তাই না? একটা অধিকৃত একটা মানে হোস্টেজকে তাদের বিরুদ্ধে দুনিয়ার সবচেয়ে মারণাস্ত্র নিয়ে তারা বারবার বম্বিং করে যাচ্ছে। এখন আপনি যেটা বললেন, আমরা এই কথাবার্তার মধ্যেও ওরা বম্বিং করে যাচ্ছে। তো এই নেতানিয়াহু আসলে তার উদ্দেশ্য মহৎ না। প্যালেস্টাইনের জনগণ তাদের ইকুয়েশনে নাই। আরব কান্ট্রি গুলো ভয়ে আছে, কারণ যদি মুভমেন্ট শুরু হয় মানে মুসলিম ব্রাদারহুড টাইপের যে রাজতন্ত্রের বিরুদ্ধে যায়। আর একটা তো দেখলো যে ইসরায়েল, মানে ইসরায়েলকে ওরা ভয় পায়, কারণ তোমরা জানে যে কোথায় আছে ওরা, জাস্ট ওয়ান মানে শর্ট দে উইল বি কিল। সবাই তাদের ইসরায়েলের ভয়ে আছে তাদের জীবন বাঁচানোর জন্য। এবং তার একটা বড় প্রমাণ দেখলেন কাতারের মতো জায়গায়, যেখানে তার বেস আছে, ওইখানেও পর্যন্ত মিথ্যাটা বলে যাচ্ছে। তা আমি আসলে সন্দিহান ইসরায়েলি প্যালেস্টাইনের জনগণের ভাগ্যে কি আছে, আরো খারাপ হতে পারে। আমি জাস্ট একটু হিস্টোরিক একটা পয়েন্ট বলতে, 1982-তে যখন ইয়াসির আরাফাত জীবিত ছিল, তখন কিন্তু ইসরায়েল বিনা উস্কানিতে লেবানন দখল করেছিল, একেবারে বৈরুতের মানে পাদদেশে চলে আসছিল। তখন কিন্তু এই প্যালেস্টাইনের যোদ্ধারা কিন্তু ওদেরকে ঠেকাইছিল। তারপরে সৌদি আরবের মধ্যস্থতায় তাদেরকে নিরস্ত্র করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন সবাইকে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে। সে 1982-তে প্যালেস্টাইনের জনগণের যে মুক্তিকামে যে একটা ইয়া ছিল, সেটাকে স্টপ করা হয়েছে। 2025-এ একই জিনিস করা হচ্ছে, ওদের যে স্টেটহুডকে মানে বাড়ি করে দেওয়া হচ্ছে। এবং এই জিনিসটাকে যদি হামাস ঠিকভাবে এবং প্যালেস্টাইন জনগণ ঠিকভাবে যদি রিড না করতে পারে, তাদের ভবিষ্যৎ আরো অন্ধকার। জি, নিশ্চয়ই। আমরা দুজন অতিথিরই পর্যালোচনা শুনছিলাম এই ইস্যুতে। আমি একটু দেশের ভেতরের খবরের ভেতরে আসতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্পের বেশ কিছু ক্ষমতার বিষয়ে হস্তক্ষেপ করছে আদালত, বিশেষ করে ন্যাশনাল গার্ড নিয়োগের যে বিষয়টি, সেটি কয়েকটি স্টেটে এরই মধ্যে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছে। প্রফেসর ডক্টর মোস্তফা সারোয়ার, হাউসে সেনেটে সব জায়গায় তো রিপাবলিকান। আসলে আদালত রায়ের মাধ্যমে ক্ষমতার যে চেক অ্যান্ড ব্যালেন্সটা আসলে করে, সেটি আসলে কতদিন পর্যন্ত এইভাবে করা সম্ভব হবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিচার বিভাগেও অনেক রিপাবলিকান পন্থী বিচারক রয়েছেন, রিপাবলিকানরা আস্তে আস্তে দখল নিয়ে নিচ্ছে। মানে আদালতের পক্ষে আসলে কতদিন পর্যন্ত এই ব্যালেন্স করাটা সম্ভব হবে, কিংবা অদূর ভবিষ্যতে আদৌ সম্ভব হবে কিনা? রিপাবলিকান জাজ, যেমন এই যে লাস্ট যেটা ভার্ডিক্ট হলো মহিলা মানে ওরিগনের, সেটা কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন যে উনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অ্যাপয়েন্টেড, কিন্তু উনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কে সমর্থন করেননি। তার অর্থ যে যুক্তরাষ্ট্রে এখনো অনেক লোক আছে, সেটা আপনি রিপাবলিকান বলেন, ডেমোক্র্যাট বলেন, মুক্ত চিন্তার অনেক লোক আছে, তারা তাদের বিবেকের যেটা বলছে সেটাই ওনারা করবেন। মানে ওনারা ওই যে যেটা বিচারের যে মেইন ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, যে আপনি মানে যে বিচার করবে সে কারো দিকে তাকাবে না, হ্যাঁ, তার বিচার হবে মানে যেন সে কাউকে দেখছে না। তো তেমনি ভাবে এই মহিলার যে এটা করেছেন। কিন্তু আসল যে আমি যে জিনিসটাকে
উল্লেখ করব যে এখানে যেমন ধরুন যে আইনটা যে ইনসারেকশন অ্যাক্ট এটা 1807 টমাস জেফারসন করেছে। এর মধ্যে আবার আর একটা অ্যাক্ট আছে যেটা আরো পিছনে গিয়ে 1792 যেটা মিলিশিয়া অ্যাক্ট। আচ্ছা, এই অ্যাক্ট গুলো দিয়ে ফেডারেল গভর্নমেন্ট একটা এমার্জেন্সি সিচুয়েশনে ইন্টারফেয়ার করতে পারে। বিশেষ করে প্রশ্ন হলো যে ন্যাশনাল গার্ড, যেটা প্রত্যেকটা স্টেটে ন্যাশনাল গার্ড আছে, সেইটার উপরে কার জুরিসডিকশন? এটা কিন্তু ডুয়াল জুরিসডিকশন, স্টেট গভর্নরের জুরিসডিকশন আবার প্রেসিডেন্টেরও আছে। কিন্তু প্রেসিডেন্টের কখন লোকাল প্রবলেমের জন্য হলো ওই স্টেটে, সেটা হলো স্টেট গভর্নর। আর যদি দেশ যুদ্ধে যেতে চায় বা যুদ্ধ হচ্ছে অন্য দেশের সঙ্গে, তখন কিন্তু প্রেসিডেন্ট ক্যান ইনভোক হিজ পাওয়ার অ্যান্ড গেট দেম, এদেরকে পাঠাতে পারে ওই যুদ্ধের অ্যারিনাতে বাইরে। কিন্তু ইট ইজ নট সাপোজ টু বি ইনসাইড দি স্টেট। কিন্তু যুক্তরাষ্ট্রের আমরা জানি যে গণতন্ত্রের যে পিলার গুলো কিছুটা নড়বড়ে। এটারই আর একটা হলো যে অ্যানাদার অ্যাক্ট, এটা হলো যে মানে টাইটেল 11 আই থিঙ্ক, ইফ আই এম নট মেকিং টাইটেল 10। টাইটেল 10টা আবার আর একটা, তার আগে আরো একটা সে পলিসি কমিটার, সেটা কিন্তু কাউন্টার করার জন্য, যাতে প্রেসিডেন্ট মানে যাচ্ছে তাই করতে না পারে। কিন্তু আবার ওই যে টাইটেল 10 ওটা কিন্তু সবকিছু বাইপাস করতে পারে এই প্রেসিডেন্ট ওয়ান্স, কিন্তু সেটা হতে হবে ইনসারেকশন। আমার কথা হলো যে পোর্টল্যান্ডে কি ইনসারেকশন হয়েছে? ইনসারেকশনে তো যে বিপ্লবীরা অস্ত্রের মাধ্যমে গভর্নমেন্টকে কলাপস করার চেষ্টা করে। আচ্ছা ধরুন এখানে তো দুটো গভর্নমেন্টের জুরিসডিকশন, একটা হলো স্টেট গভর্নমেন্ট আর ফেডারেল গভর্নমেন্ট। এরা তো স্টেট গভর্নমেন্টের যে গভর্নর, সে তো মানে ফেডারেল গভর্নমেন্টের যে এই কাণ্ড কারখানা সমর্থন করছেন না, তারা বিশ্বাস করছেন না দেয়ার ইজ এনি ইনসারেকশন। তাহলে ইনসারেকশন হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের এগেনস্টে। পোর্টল্যান্ডে ফেডারেল গভর্নমেন্টের কি ধরনের আছে, ইনস্টলেশন আছে যেখানে এই এরা আক্রমণ করেছে ইনসারেকশন হিসেবে? আমরা তো এটা দেখলাম না। কাজে আই এম কনফিউজড। মানে এই যে আইনগুলো, কিন্তু একটা বটম লাইন হলো যে ইস্যু নিয়ে কথাটা হচ্ছে সেটা হলো ইমিগ্রেশনের ব্যাপারটা। এই ইমিগ্রেশনের ব্যাপারে একদম লেটেস্ট পোল যেটা মানে নিউ ইয়র্ক টাইমসে, সেখানে কিন্তু 51 লোক গভর্নমেন্টের এটা যে ইমপ্লিমেন্ট করছে যে ইমিগ্রেশনের জন্য যে ডিপোর্টেশন এন্ড সো অন, সেটা কিন্তু 51 বলছে যে এটা ঠিক না, হ্যাঁ যেভাবে করছে এটা রাইট না। কিন্তু ইন্টারেস্টিং 51% আবার বলছে যে যাদেরকে ডিপোর্ট করছে সেগুলো নাকি সবই ঠিক। তাহলে লক্ষ্য করে দেখুন, মানে 51-51, তার অর্থ আমেরিকার যে জনমত একদম মাঝখানে বিভক্ত। সবচেয়ে আমি অবাক হয়ে গেছি যে এই যে নিউ ইয়র্ক টাইমসের লেটেস্ট পোলে 20% অফ ডেমোক্র্যাট তারা কিন্তু বলছে যে হ্যাঁ প্রেসিডেন্ট ভালো কাজ করছে। তার অর্থ যে এমনি একটা ব্যাপার, ডোনাল্ড ট্রাম্প ইজ ভেরি ইন্টেলিজেন্ট। সে জানে যে তার অন্যান্য ক্যাটেগরির পোলে কিন্তু তার কিছুটা ধস নেমেছে, কিন্তু এই পোলটায় তার ঠিক আছে। কাজেই ইজ ভেরি ইন্টেলিজেন্ট। সে জানে যে এই ইস্যুটাকে সে বিভিন্ন ভাবে প্রবাহিত করে he can maintain his popularity or even increase the popularity। এটা সে ভালো করে জানে। কাজেই এই জন্যই আমার যেন মনে হয় যে যে মানে যেটা টাইটেল 10 এবং অন্যান্য যেগুলো উনি করার চেষ্টা করছেন, এটা যদিও লোয়ার কোর্টে, ফেডারেল গভর্নমেন্টের যে লোয়ার কোর্ট যেটা আছে ফেডারেল গভর্নমেন্টের, সেখানে যদি বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু আরেকটা ব্যাপার আছে যেটা সুপ্রিম কোর্ট করতে পারে। এটাও কিন্তু তাদের একটা মানে রাইট আছে। সেই রাইটটা অ্যাপ্লাই করে আমার যেন মনে হয় 6-3 স্প্লিট যেটা ইন দি সুপ্রিম কোর্ট, তাতে তারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করবে। তার অর্থ যে সে যেটা করতে যাচ্ছে ইমিগ্রেন্টদের এগেনস্টে, এটাকে ডেমোক্র্যাট কিংবা অন্য কেউ, ডেমোক্র্যাটদের 20% সাপোর্ট সে। কাজে আমার যেন মনে হয় যে এটাকে কেউ বাধা দিতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আমি
আমি একটু দ্বিমত পোষণ করছি অ্যাকচুয়ালি। সরোর ভাই ঠিকই বলেছেন যে এখন মানে সুপ্রিম কোর্ট কনজারভেটিভ মেজরিটি 6-3, কিন্তু এদেশের বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে। যে কথাটা অরিগনে দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত বিচারক তার বিরুদ্ধে রায় দিয়েছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় যেটা সুপ্রিম কোর্টের যে ইনজাকশন গুলো ইমার্জেন্সি ডকেট যেটাকে বলে, এবং ইমার্জেন্সি ডকেটে ওরা ডোনাল্ড ট্রাম্পকে মানে টেম্পোরারি রিলিফ দিয়েছে, কিন্তু এটা ফাইনাল মানে যে কনস্টিটিউশন কে এটা ভায়োলেট করছে কিনা সেই ব্যাপারে কিন্তু ওরা কোনো মতামত দেয়নি। এবং জানেন যে সোমবার থেকে ওদের মানে কোর্ট শুরু হয়েছে, এই ব্যাপারগুলো খুব চুলচেরা বিশ্লেষণ হবে। এবং আমার যতটা রিডিং আর কি, এবং যে জিনিসগুলো ডোনাল্ড ট্রাম্প করে যাচ্ছে, বিভিন্ন ইনসারেকশন অ্যাক্ট নিয়ে পাঠাচ্ছে, মানে ন্যাশনাল গার্ডকে তার আন্ডারে নিয়ে এসে বিভিন্ন জায়গায় চেষ্টা করছে। এবং একটা কোনো জায়গায় যেটা সর্বাই সুন্দর করে বললেন, ইনসারেকশন অ্যাক্ট মানে অ্যাপ্লাই করার মতো কোনো অবস্থা কোনো জায়গায় হয়নি আসলে। কিন্তু এই যে ফেডারেল গভর্নমেন্ট মানে ফেডারেল ট্রুপ ন্যাশনাল গার্ডকে বিভিন্ন জায়গায় পাঠানোর জন্য 1982-তে প্রত্যেকটা গভর্নমেন্টই করেছে। জন এফ কেনেডি করেছে, জর্জ বুশ করেছে, ডোনাল্ড ট্রাম্প করেছে, বিভিন্ন কনটেক্সটে যেখানে সিভিল ওয়ার অথবা কোনো একটা জিনিস যেটা আউট অফ কন্ট্রোল চলে যাচ্ছে, তখন কিন্তু মানে প্রেসিডেন্ট এটাকে আরোপ করেছে, কিন্তু ইন কনজাংশন উইথ দি স্টেট গভর্নমেন্ট। তখন কিন্তু ওরা মানে একজনের সাথে লগের হেড ছিল না। যে কথাটা সালভাবে বললেন সে বোধ একটু পপুলারিটি, সে তো ট্রান্সাকশনাল, সে চায় পপুলারিটি যে কোনো ভাবেই হোক না কেন। ইমিগ্রেশন তো একটা রিয়েল ইস্যু। ইমিগ্রেশনের যে রিয়েল ইস্যুটাকে ঠিকভাবে সমাধান না করে বাই পার্টিসান ওয়েতে এই জিনিসগুলো করে তার অন্যদিকে যে সমস্ত তার পপুলারিটিকে আপ করার চেষ্টা করছে, সেটা আমি একমত। কিন্তু আমার মনে হয় যে অনেক কিছুই আমি যদি পড়ি আর কি, যে এই কোন জিনিসগুলো ট্যারিফের ব্যাপারটা, ট্যাক্স, এটা কিন্তু করতে পারে কংগ্রেস, কিন্তু উনি ইমার্জেন্সি প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে এটাকে আরোপ করলেন। তারপর ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি গুলো যাদের হেড তাদেরকে কংগ্রেসই নির্বাচিত করে বা কংগ্রেসই ফায়ার করতে পারে, প্রেসিডেন্ট পারে না, সেটা উনি করেছেন। শেষ মুহূর্তে ধরা খেয়েছে লিসা কুককে নিয়ে, যে ফেডারেল রিজার্ভের যে গভর্নর, সে ব্যাপারে কিন্তু এই মানে সুপ্রিম কোর্ট কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ইমার্জেন্সি রিলিফ দেয়নি। তা আমার মনে হয় দেখতে হবে, কারণ সেখানে এই যে চিফ জাস্টিস ইজ এ ব্যালেন্সিং অ্যাক্ট, ইজ এ কনজারভেটিভ, বাট আমার মনে হয় অনেক কিছুই 5-4-এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যেতেও পারে। সেটা আমি মনে করি না যে একটা হি উইল গেট এ ফ্রি ওয়াক ইন এভরিথিং দ্যাট হি ইজ ডুইং, অল প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডার। এবং ইন্টারেস্টিং ব্যাপার, সে কিন্তু তার প্ল্যাটফর্ম ছিল যখন ইলেকশনে সে এক্সিকিউটিভ অর্ডারকে ইউজ করবে না, কিন্তু সবচেয়ে বেশি এক্সিকিউটিভ অর্ডার কিন্তু সে ইউজ করছে। সে প্রথম দিনে মধ্যে 101টা এক্সিকিউটিভ অর্ডার দিয়েছে। তো এই ব্যাপারটা দেখার আছে। ইট উইল ভেরি ইন্টারেস্টিং, যারা ল স্টুডেন্ট তারা অবজার্ভ করবে কনস্টিটিউশন ইস্যুতে। কিন্তু কনস্টিটিউশন ইস্যুতে আমার বিশ্বাস আছে তারা কনজারভেটিভ যাই হোক, তারা কিন্তু যে ইউএস কনস্টিটিউশনকে দেখেই ওরা কিন্তু রোল দেবে। এখনো কিন্তু ওরা ফাইনাল ভার্ডিক্ট দেয়নি এই ব্যাপারে। মানে আছে না যে যখন রোল দেয় তাদের পক্ষ প্রতিপক্ষর যেই মানে বাদানুবাদ, সেই জিনিসগুলো তো হিয়ারিং গুলো হয়নি বলে আমরা দেখবো। ইন্টারেস্টিং কোর্ট টু ফলো দিস ফর। জি নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম, দুজন অতিথির সঙ্গে থাকবেন। একটি বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট একটু বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আন্তর্জাতিক প্রসঙ্গে আলোচনা করতে চাই। আন্তর্জাতিক প্রসঙ্গে থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। আমি প্রফেসর ডক্টর কবির হাসান, আপনাকে দিয়েই শুরু করি। বাংলাদেশের রাজনীতিতে 17 বছর পর তারেক জিয়া বক্তব্য রেখেছেন বিবিসি বাংলায়। আপনারা নিশ্চয়ই বক্তব্যটি পড়েছেন। আপনার কাছে আসলে যে বিষয়টি জানতে চাইবো, যে গত 15-16 বছরের রাজনীতিতে বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল যে নেতা কর্মীদেরকে এক জায়গায় ধরে রাখা কিংবা দলের ভেতরে ধরে রাখা। বিএনপি সেই কাজটা আসলে প্রশংসনীয় ভাবেই করতে পেরেছে। বিএনপির যারা বড় বড় নেতারা, তারা আসলে দল ছুট খুব একটা হয়নি, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। কিন্তু মাঠের রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার জন্য বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে যে নেতৃত্ব দরকার, সেই জায়গাটা কিন্তু আসলে খুব একটা
একটা শক্ত এখন পর্যন্ত নেই। আপনার কাছে আসলে সেটি জানতে চাইবো যে তারেক যে এখনো বাংলাদেশে যাননি, তিনি আসলে সেই জায়গাটা কতটুকু ধরতে পারবেন বেগম জিয়ার পরিবর্তে? আপনার কাছে কি মনে হচ্ছে, কিংবা তার পুরো বক্তব্য থেকে আসলে আপনি রাজনৈতিকভাবে কোন বার্তাটাকে আলাদা করতে চাইবেন? দেখুন, আমি তারেক যে অনেকটা আমি বলবো যে পরিশীলিত হয়েছেন ওভার দি ইয়ার 17 ইয়ার্স। তিনি লন্ডনে ছিলেন, ওখানকার নিয়ম কানুন আলো বাতাসে ওনার মানবিক বা মানসিক পরিবর্তন, উনি কথাবার্তা অনেক গুছিয়ে বলেন, বোদ্ধা সহকারে বলেন। মানে এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। তার যে মানে ওনার যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা প্রশংসনীয়, এটা দেশের জন্য প্রশংসনীয়। মানে আমরা লাইক করি বা না লাইক করি, আমাদের দেশের ওই এলাকাতে আমরা যে পরিবারতন্ত্র রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসার প্রতিদিন সময় লাগবে। কিন্তু একটা জিনিস দূর থেকে মানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দল চালানো এবং দেশে এসে যদি দল চালানো এক জিনিস না। আর যেহেতু খালেদা জিয়া এখনো জীবিত আছেন, খালেদা জিয়ার কারণেই কিন্তু তারেক জিয়া এতটা শক্তিশালী। খালেদা জিয়া এখনো মানে গ্রহণযোগ্য রাজনৈতিক নেত্রী সবার কাছে। আমি বাংলাদেশে ছিলাম গত সপ্তাহ দুয়েক আগে, তো বন্ধু বান্ধব তো সব দলেরই আছে। তাদের কেন্দ্রীয় পর্যায়ে হয়তো ওদের বড় বড় নেতারা ছুটে যায়নি, কিন্তু এই সুযোগে মানে যারা মাঠ পর্যায়ে নেতা কর্মী আছে ওরা কিন্তু অলরেডি তারা আওয়ামী লীগের চেয়েও খারাপ বিহেভ শুরু করেছে এবং লোকজনের মধ্যে এই জিনিসটা চলে এসেছে। যারা এখনো ক্ষমতায় যায়নি তারা এখনো যদি এগুলো করে তাহলে কি হবে? এটা একটা বিরাট নেগেটিভ পয়েন্ট বিএনপির জন্য, এবং বিএনপি যারা নীতি নির্ধারকরা আছে এটা যদি ওরা কন্টেন্ট না করতে পারে তাদের কিন্তু ভোটে, আমি আশা করি ভোটটা এবার স্বচ্ছ হবে, তার কিন্তু প্রতিফলন ঘটবে। সেকেন্ড ব্যাপার যেটা, সেটা হলো বিএনপির প্রত্যেকটা জায়গায় মাল্টিপল ক্যান্ডিডেট, এবং মাল্টিপল ক্যান্ডিডেট ওরা নিজেদের মধ্যে মারামারি করতেছে কে হবে কে হবে না। আর আমাদের হয় কি, আমি দাঁড়াতে পারলাম না, তোকে আমি পাস করতে দিব না, তার কিন্তু একজনের পিছনে এক হয়ে যায় না। সেই জায়গায় কিন্তু জামাত ইসলাম একটা সুবিধা করবে, কারণ তাদের এক নেতা এক কথা, ওরা কিন্তু ওর বাইরে যাবে না। কিন্তু এখানে থার্ড একটা এক্স ফ্যাক্টর আছে, যারা আওয়ামী লীগ কাকে ভোট দেবে। অনেক থিওরি আছে যে আওয়ামী লীগ জামাতকে লাইক করে না মোটেও, সুতরাং তারা বিএনপি কে মানে জিতিয়ে আনার জন্য হয়তো বিএনপির ক্যান্ডিডেটকে ওরা ভোট দিবে। এটারও কিন্তু অনেক মানে কানাঘুষা চলতেছে, কারণ ওরা মনে করছে বিএনপি ওদেরকে, এবং বিএনপি কিন্তু তারেক জিয়ার কথাও আওয়ামী লীগের ব্যাপারে কিন্তু তার সফট একটা, সে কিন্তু অনেক প্রশ্নটা এড়িয়ে গেছে। এখন পর্যন্ত আওয়ামী লীগের কেউ এই মানে জুলাই বিপ্লবের যে হত্যাকাণ্ডে কেউ কোনো লেভেলে কোনো ধরনের দুঃখ বোধ করে নাই। এবং আপনি জানেন যে এখন আন্তর্জাতিক অপরাধ মানে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। এখন আমি শুনলাম গতকালই ওরা আওয়ামী লীগকে দল হিসাবে ওরা মানে বিচার করবে, এবং যে আইনটা আওয়ামী লীগ নিজেই করে গিয়েছে এখন আওয়ামী লীগের পিছনে এটা ইউজ করছে। আমার মনে হয় মানে তারেক জিয়া দেশে এসে যে বাংলাদেশ দেখবেন, যে বিএনপি দেখবেন, দূর থেকে উনি ওনাকে যে ইনফরমেশন দেওয়া হচ্ছে, কারণ অনেকে তো ওনার কাছে যাওয়ার চেষ্টা করছে, ওনাকে মাঠ পর্যায়ে যে এক্স্যাক্টলি কি ঘটতেছে এই পুরোপুরি জিনিস ওনার কাছে যাচ্ছে না। উনি আসলে ব্যাপারটা আরো ভালো করে ধরতে পারবেন। কিন্তু বিএনপি মানে যেভাবে উনি আশাবাদী কথা বলছেন যে বিএনপি ক্ষমতায় আসবে, ওরা শাসন করবে, এই কথাটা আমার কাছে মনে হয় পুরোপুরি ঠিক না। আরেকটা ব্যাপার বলছি, একটা ব্যাপারে যেটা আমাদের দেশে আর স্বৈরতন্ত্র চাই না, কিন্তু এই যে জিনিসটা বলা হয়েছিল যে পার্টির হেড হয়ে প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই কথাটা কিন্তু উনি মানে বাই করেন না। উনি মনে করেন যে মানুষের উপর নির্ভর করে। কেন শেখ হাসিনা প্রথম টার্মে কি ভালো মানুষ ছিল না? 96 এর আওয়ামী লীগ ভালো ছিল না? তারপর আস্তে আস্তে সে মহিরু হওয়া শুরু করেছে, স্বৈরতার। এবং আমাদের সিস্টেমটা যদি আমরা চেঞ্জ না করি, যে কোনো মানুষকে ফেরেশতা আলটিমেটলি ডেভিল হয়ে যেতে পারে। এই জায়গাটা কিন্তু আমার ওনার কথাটা আমার ভালো লাগেনি। ওনাকে স্পষ্টভাবে বলা দরকার ছিল যে আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাই, যাতে একটা লোক কোনোভাবে কোনো অবস্থাতেই স্বৈরশাসক ফেসিস না ওঠে শেখ হাসিনার মতো। জি, নিশ্চয়ই। প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার।
হ্যাঁ, আমি কবির খুব সুন্দর করে সবকিছু বলে। আহ, মানে হি ইজ এ গ্রেট স্কলার, আমি খুবই রেসপেক্ট করি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টেলেকচুয়াল অফ দ্য ডায়াসপোরা। আমি এর সঙ্গে অনেক কথায় আমার মানে একই আছে, আহ, কিন্তু আবার আবার কিছু বিমল মানে অন্য মত রয়েছে। আমার ধারণা যে আমি যে তার ইন্টারভিউটা দেখলাম, তাতে কবি ঠিকই বলেছে যে বেশ কয়েকটি ইস্যু দেশে বাইপাস করে গেছে, খুব ট্যাকটিক্যাল। এটাও কিন্তু একটা ডিপ্লোমেসির পার্ট। মানে রাজনীতির যে চলে, আহ, তাতে কিন্তু এটা অ্যাকসেপ্টেড। মানে হি বাইপাসড ইন ভেরি, আমি লক্ষ্য করলাম যে খুব ইন্টেলিজেন্ট ওয়েতে সে বাইপাস করে গেছে। এবং সে করেছে কি, ওটাকে সূত্র ধরে সে টপিকটাকে অন্যভাবে অ্যানালিসিস করেছে। সেটা আমি মানে মানে আমি লক্ষ্য করেছি। কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে ফান্ডামেন্টাল কতগুলো ইস্যুতে তারেক জিয়া শোড এক্সট্রাঅর্ডিনারি ম্যাচুরিটি। আগের তারেক জিয়া আর বর্তমানের তারেক জিয়া, তারেক রহমানের সঙ্গে আকাশ আর পাতাল পার্থক্য। উনি অনেক ম্যাচুরিটি পেয়েছেন এবং উনি যেভাবে কথা বললেন, যে ইন্টারভিউটার উত্তর দিলেন, তাতে আমি মনে করি যে তাকে করা অসম্ভব। মানে আমি আমি সবই ধরছি, রাজনীতির যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে ডক্টর কবির আমার চেয়েও আরো ভালো করে জানবেন, যে যে হাউ টু অ্যাভয়েড দ্য টাফ কোশ্চেন্স। হ্যাঁ, এটাকে কিভাবে অন্যের উপরে দিয়ে দেওয়া যায়, এগুলো কিন্তু রাজনীতিরই একটা পার্ট। হ্যাঁ, সেখানে আমার মনে হলো যে উনি রাজনীতির দক্ষ কারিগর পেয়ে গেছেন, যে হি নোজ হাউ টু টক। এবং উনি কিন্তু বারবার এমফেসাইজ করেছেন যে বিএনপির যে 21 পয়েন্ট চার্টার যেটা, হ্যাঁ সেটা উল্লেখ করছে। হ্যাঁ 31, হ্যাঁ 31, 31। হ্যাঁ ও 31, হ্যাঁ সরি, নাম্বারটা ঠিক বলেছে কবি। 31 যে চার্টারটা যে যার আছে, সেই চার্টারে কিন্তু যে ডিটেইল যে ব্যাপারটা আছে, সেটা কিন্তু বিএনপি কিন্তু প্রথম দিয়েছে, যে সংস্কারের ব্যাপারটা। এবং অতীতে কিন্তু আমরা যদি দেখি যে ওয়ান পার্টি সিস্টেম থেকে মাল্টি পার্টি সিস্টেম, এটাও কিন্তু বিএনপি করেছে, এটাও কিন্তু উনি উল্লেখ করেছেন। তারপরে আবার যে মানে উনি যেটা উল্লেখ করেননি, যে পত্রিকা মানে ফ্রিডম অফ প্রেস, সেটাও কিন্তু ওনারা করেছেন। আবার অর্থনীতিতে যে একটা দারুণ চেঞ্জ ওনারা এনেছেন, যে মানে সেন্ট্রালি কন্ট্রোলড ইকোনমি, হ্যাঁ, যেটা সুডো সোশ্যালিজমের অর্থনীতি, সেটা থেকে ওনারা কিন্তু উত্তরণ ঘটিয়েছেন মোটামুটি মার্কেট বেসড ইকোনমি, ওয়েলফেয়ার ভিত্তিক মার্কেট বেসড। হ্যাঁ, যেটা আমরা দেখছি যে ইউরোপে সোশ্যাল ডেমোক্র্যাটরা বিভিন্ন দেশে, লেবার পার্টি ইংল্যান্ডের, এরা যা করছে ওই ধরনের টা করেছে কিন্তু বিএনপি এস্টাবলিশ করেছে। এবং সেই পথ ধরেই কিন্তু অর্থনীতিতে বিপ্লব এসেছে। মানে যে মানে বাংলাদেশের যে হেভি ক্যাপিটাল গ্রোথ, আগে তো ক্যাপিটাল ছিলই না, হ্যাঁ, সেই যে ক্যাপিটাল গ্রোথটা হয়েছে, সেটাও কিন্তু আমি মনে করি যে বিএনপির অতীতের অবদান, এগুলো উনি কিছুটা উল্লেখ করেছেন। আমি মনে করি যে ওই যে 31 দফা যেটা ওনাদের যে চার্টারটা আছে, যেটা ওনারা করেছেন, আমার ধারণা যে ইংল্যান্ড মানে যুক্তরাজ্যে এত দীর্ঘকাল থাকার পর এবং লেখাপড়া করার পর, উনি কিন্তু পড়াশোনা করেছেন প্রচুর, তাতে আমার যেন মনে হয় যে ওনার যে একটা মানসিক পরিবর্তন ঘটেছে, তাতে আমি মনে করি দ্যাট ইজ হাইলি সফিস্টিকেটেড। এবং উনি যদি নির্বাচনে জয়লাভ করে উনি যদি প্রধানমন্ত্রী হতে পারে, আমার ধারণা যে উনি ওগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন নিজের মন দিয়ে, এটাই আমার একটা বিশ্বাস। এবং এই জন্য আমি বাংলাদেশ সম্পর্কে আমরা অনেক কথা বলি, কিন্তু আমি যেন আশাবাদী। এবং লক্ষ্য করে দেখুন, উনি কিন্তু যে ওই যে ইনক্লুসিভ নির্বাচন সম্পর্কে যেটা কবি ঠিকই ধরেছে, উনি কিন্তু সফট। হ্যাঁ, কেন কেন সফট? আপনি লক্ষ্য করে দেখুন যে যে গভর্নমেন্ট একটা রুলিং গভর্নমেন্ট হতে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, সে যদি ইনক্লুসিভ নির্বাচন না করে কিংবা না পায়, তাহলে কিন্তু ওই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবেই আন্তর্জাতিক মহলে। আপনি চিন্তা করে দেখুন যে এটা কিন্তু প্রযোজ্য যখন আপনি জামাত ইসলামকে বাদ দিলেন। হ্যাঁ, ইজ দ্যাট ফেয়ার? এটা তো ফেয়ার না। কারণ
জামাত যদি অন্যায় করে সেই অন্যায়গুলো আপনি স্পেসিফিক শাস্তি দিতে পারেন, অবশ্য ন্যায্য হবে। হ্যাঁ, সেটা ওই ভুয়া জুডিশিয়ারির মাধ্যমে দিতে পারে, কিন্তু দলকে তো আপনি দল তো পাবলিক ডিসাইড করবে, জনগণ ডিসাইড করবে সে কোনটা পছন্দ করে। তেমনি আমি মনে করি যে আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগের যে নেতারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক অ্যাকর্ডিং টু ল, কিন্তু দল হিসেবে তাকে ব্যান করে নির্বাচনে আসতে না দেওয়া, তার অর্থটা কি? আওয়ামী লীগ সমর্থন আমি যেমন ধরুন 20%, 25, 30 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে যদি আওয়ামী লীগের সমর্থন থেকে থাকে গ্রাসরুটে, তাহলে আপনি তো তাকে মানে ভোটাধিকার, তাদের যে ফান্ডামেন্টাল রাইট, সেটা থেকে তাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। কাজে যেহেতু বিএনপি ইজ এ ভেরি ম্যাচিউর পার্টি নাও, দে আন্ডারস্ট্যান্ড দিস। হ্যাঁ, তারা অতীতের ইতিহাস জানে যে আপনি জামাতকে ব্যান করেছেন, জামাতকে কি ধ্বংস করতে পেরেছেন? জামাত তো আরো পপুলার হয়ে গেছে। তো এই জন্যই এই জিনিসগুলো যেহেতু ওদের, আমি মনে করি যে বিএনপির এই নেতা তারেক রহমান, উনি কিন্তু শর্ট সলিউশনে যাচ্ছেন না, উনি চাচ্ছেন দীর্ঘস্থায়ী বাংলাদেশের একটা সলিউশনের জন্য, যাতে আমরা আবার স্কোয়ার ওয়ানে ফিরে না যাই। আজকে আপনি যেমন ধরুন, আমি একটা সিনারিও দিচ্ছি, আপনি যেমন ধরেন আমি কি এমনকি কোট করবো ওই যে আপনাদের নিউ ইয়র্কের এক ভদ্রলোক আছে, নাম ইলিয়াস হোসেন। হ্যাঁ, সে বলছে যে 10 বছরের মধ্যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসতে পারে। চিন্তা করে দেখুন, মানে উনি কিন্তু আওয়ামী লীগকে অ্যাবসলিউটলি ডিসলাইক করে, মানে হি রিয়েলি হেটস আওয়ামী লীগ। হ্যাঁ, কিন্তু উনি কিন্তু বললেন যে মানে 10 ইয়ার্স এর মধ্যে সে আসতে পারে। তার তথ্যটা কি? তার অ্যানালিসিসে এটা উনি বললেন। এটাকে কিন্তু আপনি একদম অ্যাবসলিউটলি রুল আউট করে দিতে পারেন না। 10, 15, 20 এরকম কখনো তারা চলে আসতে পারে। কাজেই এটা কারণটা কি? যে আপনি যদি গ্রাসরুটের একটা বিরাট অংশকে আপনি ভোটের যে রাইট, ফান্ডামেন্টাল রাইট, এ থেকে দূরে রাখেন, তাহলে এই যে অসন্তোষটা, এই যে ডিসকন্টেন্ট, এই ডিসকন্টেন্ট কিন্তু আস্তে আস্তে আমরা যদি কার্ল মার্কসের ডায়ালেকটিক অ্যাপ্লাই করি অথবা হেগেলের ডায়ালেকটিক অ্যাপ্লাই করি, এটাই কিন্তু এক সময় একটা বিরাট, এই অসন্তোষটা ধীরে 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 যতই সময় যাবে আরো দানা বাঁধবে, আরো বড় হবে, এবং তখনই ওই যে থিসিস অ্যান্টিথিসিসের ফাইট, তখন আসবে নতুন সিনথেসিস, এবং তাতে দেখবেন যে ওই যে অ্যান্টিথিসিসের যে মাথা, মানে থ্রেশহোল্ড পার হয়ে গেলে এটা দেশের জন্য আবার একটা আমরা আবার স্কোয়ার ওয়ানে চলে যাব। ইনফ্যাক্ট আমি আজ থেকে অনেক বছর আগে 1991 জানুয়ারিতে, আই থিঙ্ক 7 জানুয়ারিতে আমি একটা চিঠি লিখেছিলাম বেশ বড় ধরনের টাইম ম্যাগাজিনে। ওখানে কিন্তু আমি তখনই উল্লেখ করেছিলাম যে বাংলাদেশে তখন আন্দোলনের মাধ্যমে একে উৎখাত করা হলো, আমাদের এরশাদকে, জেনারেল এরশাদকে। তখন আমি কিন্তু এই কথাই বলেছি যে যদি সবাই মিলে এই ডিসকন্টেন্ট গুলোকে মিনিমাইজ করার চেষ্টা না করা হয়, তাহলে কিন্তু উইল সি দ্য রিপিটেশন অফ দ্য মিলিটারি টেক ওভার এন্ড ওভার এগেন। আপনি দেখুন, তারপরে কিন্তু আমরা এটা দেখলাম দুবার অলরেডি, মানে জেনারেল এরশাদের পরে কিন্তু দুবার। হ্যাঁ, একবার হলো 111, অ্যানাদার দিস টাইম। এই যে আমাদের যে বিপ্লবটা হলো, কোথায় গভর্নমেন্ট ফর্ম হয়েছে? ক্যান্টনমেন্টে। দি গভর্নমেন্ট তো শহীদ মিনারে হয়নি, অন্য কোথাও হয়নি। ইট ফর্মড ইন দি ক্যান্টনমেন্ট। বাই হোম? বাই দি ডিজিএফআই, জেনারেল হামিদ। তার যে সোর্স, যেটা মানে যে লয়ের চার্জে যে আছে আসিফ নজরুল, তার সোর্স, বিশ্ববিদ্যালয় তার সোর্স, তাকেই তো সে গভর্নমেন্টে বসিয়ে দিয়েছে। কাজেই আপনি এবং লক্ষ্য করে দেখুন, গভর্নমেন্ট ফরমেশনে সামরিক বাহিনীর বিরাট কি ছিল। কাজে এই যে রিপিটেশন, যেটা আমরা ভয় পাই, হ্যাঁ, আমরা চাই একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যেটা একদম পুরোপুরি হবে, সেখানে কিন্তু ডিসকন্টেন্টকে জিয়ে রাখাটা একটা মঙ্গলজনক বিষয় না। যে জন্য আপনারা লক্ষ্য করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু প্রথমে এগুলোই বলেছেন। আমি যেটা বলছি এটাই কিন্তু উনি মানে ধ্বনি করেছেন, আমি করছি তার প্রতিজ্ঞা। আবার এটাই কিন্তু আপনি দেখবেন যে বিএনপির যে টপ লিডারশিপ, এমনকি জামাতের যে আমির, I consider him as a very highly rational leader, a person. উনিও কিন্তু প্রথমে, ওনার যদি আপনি স্টেটমেন্ট গুলো দেখেন, উনিও কিন্তু ছিলেন অনেক সফট। হ্যাঁ, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা দেখলেন যে
অর্বাচীনরা, ওই এনসিপির অর্বাচীন কিংবা ব্লগার যারা, বাইরের যে অর্বাচীন ব্লগাররা, ওদের উস্কানিতে মানে প্রত্যেকেই তাদের পথযাত্রাতে, রাজনৈতিক পথযাত্রাতে তারা কিছু কিছু পরিবর্তন করেছে। কিন্তু আমি আশা করব, যেটা হয়তো আমার আশা হবে, কিন্তু আমার যেন মনে হয় যে ডিসকন্টেন্ট এবং ফান্ডামেন্টাল রাইটস অফ হিউম্যান বিং টু কংগ্রিগেট, টু ফর্ম এ পার্টি, এবং এগুলো যদি আমরা করতে না দিই, তাহলে আমি আজকে ভবিষ্যৎবাণী করলাম এই আপনার অনুষ্ঠানে, আপনারা দেখবেন আমি হয়তো থাকবো না, এই পৃথিবী থেকে চলে যাব, কিন্তু discontent will turn into a monster and that will eat Bangladesh once again. জি, অসংখ্য ধন্যবাদ। আজকে জি জি আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি ডক্টর কবির হাসান, 30 সেকেন্ডে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ব্যাপারটা আসলে ইনক্লুসিভ রাজনীতির ডেফিনিশন অন্য ধরনের। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, ইলেকশন করতে, তারা কিন্তু স্বতন্ত্র প্রার্থী দিতে হবে। আওয়ামী লীগ নামে করলে হবে না, যাদের যেই 25%, কিন্তু তাদের ইলেকটোরাল স্ট্র্যাটেজি হিসাবে আমি ঢাকা থেকে যে ইনফরমেশন নিয়ে আসলাম, আওয়ামী লীগ কিন্তু চাচ্ছে না যে ইলেকশন হোক। আওয়ামী লীগ চাচ্ছে যে 2 বছরের মধ্যে এক ধরনের গন্ডগোল হবে, সেগুলো তাদের কাছে অস্ত্র আছে, তাদের কাছে টাকা আছে, তা আবার ফিরে আসবে। শেখ হাসিনা তো এখনো ড্রিম করছে যে আবার টুক করে সে বাংলাদেশে ঢুকে পড়বে। তো শেখ হাসিনা তার দল মানে এখনো একটু দুঃখ বোধ করলো না, ওদেরকে বাদ দিয়ে তো কেউ করতেছেন। আপনি ফাইন, আওয়ামী লীগের সেবা করার দরকার নেই, আমি দাঁড়াবো, আমি আওয়ামী লীগের, যারাতে মাত্র 10% হয়তো আওয়ামী লীগ লোকজন মানে দোষী, 90% আওয়ামী লীগের জন্য দোষী না। যেটা বললেন এটা বাংলাদেশের ডিএনএ এর মধ্যে আছে। ওরা চাইলে ওরা কিন্তু নিজের সংগঠিত হতে পারছে, কিন্তু মূল জায়গাটা হলো সবাই শেখ হাসিনাকে ভয় পায়, ওরা ইলেকশনে আসতে চায় না, এবং ওরা ইলেকশনকে বানচাল করার যদি কেউ থাকে, এটা আওয়ামী লীগ বানচাল করার চেষ্টা করবে। সেটা হলো আমার রেডি। জি, অসংখ্য ধন্যবাদ। আজকের মতো একেবারেই সময় শেষ হয়ে গেছে। প্রফেসর ডক্টর মোস্তফা সরওয়ার এবং প্রফেসর ডক্টর কবির হাসান, দুজনের প্রতি অশেষ কৃতজ্ঞতা, আজকে সময় দিয়েছেন। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।